1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তেল প্রথমবার সরাসরি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হলো। আরব দেশগুলোর তেল অবরোধে থমকে গেল পশ্চিমা বিশ্ব। পেট্রোল পাম্পে দীর্ঘ সারি আর আকাশচুম্বী তেলের দাম আমেরিকাকে বাধ্য করল এক নতুন সমঝোতায়। জন্ম নিল পেট্রোডলার। মাটির নিচে লুকানো নিথর এক তরল, অথচ তার স্পর্শে কেঁপে ওঠে হোয়াইট হাউস থেকে ক্রেমলিন। কখনো সে তেলের খনি থেকে উঠে আসা আশীর্বাদ, কখনো বা মানচিত্র বদলে দেয় অভিশাপ। 1908 সালের 26 মে ভোর রাতে ইরানের মসজিদে সোলাইমান অঞ্চলে যখন তেলের প্রথম ফোয়ারাটি আকাশ ছুঁয়েছিল, তখন কেউ ভাবেনি এই কালো সোনা শুধু ইঞ্জিন চালাবে না, বরং পাল্টে দেবে আগামী শতাব্দীর ইতিহাস। পারস্যের সেই মরুপ্রান্তর থেকে শুরু হওয়া উত্তাপ আজও বিশ্ব রাজনীতিকে পুড়িয়ে ছারখার করছে। ড্যানিয়েল ইয়ারগিনের দ্য প্রাইস, দ্য এপিক কোয়েস্ট ফর অয়েল, মানি অ্যান্ড পাওয়ার আধুনিক তেলের ইতিহাস নিয়ে সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। এই গল্পের মূল সূত্র এই বই। সাথে আছে অ্যান্থনি স্যামসনের আরেক বিখ্যাত বই দ্য সেভেন সিস্টার্স, দ্য গ্রেট অয়েল কোম্পানিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দে শেপড। আর সেই বই থেকে প্রথম আলোতে শওকত হোসেনের লেখা তেলের গল্প 4-এর সূত্র ধরে ঢাকা পেপার্সের আয়োজন। আজ এর 4র্থ পর্ব, সঙ্গেই থাকুন। ইরানের তেল নিয়ে গল্পের শুরুটা ছিল উইলিয়াম নক্স ডিয়ারসি নামক এক ব্রিটিশ ব্যবসায়ীর উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। 1908 সালে যখন মধ্যপ্রাচ্যের প্রথম বাণিজ্যিক তেল পাওয়া গেল, তখন ব্রিটিশ নৌবাহিনীর প্রধান উইনস্টন চার্চিল বুঝেছিলেন সাম্রাজ্যে টিকে থাকার চাবিকাঠি এখন পারস্যের মাটির নিচে। জন্ম নিল অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, আজকে বিপি। 2 বিশ্বযুদ্ধে ব্রিটিশ রণতরী এবং যুদ্ধবিমানগুলো সচল রেখেছিল ইরানের এই জ্বালানি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে তেল ব্রিটেনকে বিজয়ী করেছিল, সে তেলের মুনাফা থেকে বঞ্চিত ছিল ইরানের সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইরানে জন্ম নিল এক প্রবল জাতীয়তাবাদী চেতনা, যার মূর্ত প্রতীক ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। 1951 সালে প্রধানমন্ত্রী হয়ে তিনি ঘোষণা করলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত: ইরানের তেল হবে ইরানের সম্পদ। বিদেশি শোষণের হাত থেকে মুক্তি পেতে তিনি তেল শিল্প জাতীয়করণ করলেন। ব্রিটেনের অহংকারে আঘাত লাগলো, শুরু হলো অর্থনৈতিক অবরোধ, কিন্তু মোসাদ্দেক মাথা নত করেননি। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ MI6। শুরু হলো ইতিহাসের কুখ্যাত ষড়যন্ত্র অপারেশন অ্যাজাক্স। 1953 সালের আগস্টে ভাড়াটে দাঙ্গাবাজ আর অনুগত সেনাদল ব্যবহার করে ক্ষমতাচ্যুত করা হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোসাদ্দেককে। ক্ষমতায় ফিরলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। ইরান কার্যত পরিণত হলো পশ্চিমা স্বার্থ রক্ষার এক দুর্গে। কিন্তু এই জবরদস্তিমূলক অভ্যুত্থানই ইরানিদের মনে যে ক্ষোভের বীজ বপন করেছিল, তাই পরে 1979 সালের ইসলামী বিপ্লবের অনলে শাহের সিংহাসনকে বশীভূত করেছিল। তেলের এই রাজনীতি তখন শুধু ইরানে সীমাবদ্ধ ছিল না। ইতালির এনরিকো মাত্তেই যখন পশ্চিমা 7টি শক্তিশালী কোম্পানিকে 7 সিস্টার্স বলে বিদ্রূপ করে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করলেন, তখন বিশ্বের ক্ষমতার ভারসাম্য নড়াচড়া শুরু করে। 1960 সালে জন্ম নেয় ওপেক, যেখানে ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত আর ভেনেজুয়েলা একজোট হয়ে তেলের লাগাম নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করল। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তেল প্রথমবার সরাসরি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হলো। আরব দেশগুলোর তেল অবরোধে থমকে গেল পশ্চিমা বিশ্ব। পেট্রোল পাম্পে দীর্ঘ সারি আর আকাশচুম্বী তেলের দাম আমেরিকাকে বাধ্য করল এক নতুন সমঝোতায়। জন্ম নিল পেট্রোডলার। সৌদি আরবের সঙ্গে চুক্তির মাধ্যমে তেলের বিনিময়ে ডলার হয়ে উঠল বিশ্বের প্রধান সংরক্ষিত মুদ্রা। তেল আর ডলারের এই অচ্ছেদ্য বন্ধন আজও মার্কিন আধিপত্যের মূল ভিত্তি। তেলের এই নেশা কেড়ে নিয়েছে লাখো প্রাণ। ঋণের দায়ে জর্জরিত সাদ্দাম হোসেন যখন 1990 সালে কুয়েতের তেল ক্ষেত্র দখলের লোভে আক্রমণ করলেন, তখন মরুভূমির আকাশ ঢাকা পড়েছিল জ্বলন্ত তেলের কালো ধোঁয়ায়। সেই ধোঁয়া আজও মধ্যপ্রাচ্যের আকাশ থেকে সরেনি। আজকের বিশ্বে আমরা নবায়নযোগ্য শক্তি আর বৈদ্যুতিক গাড়ির কথা বলছি সত্যি, কিন্তু ভূ রাজনীতির দাবার বোর্ডে তেল এখনও সবচেয়ে শক্তিশালী গুটি। ইরানকে ঘিরে আজ যে উত্তেজনা, লোহিত সাগরে যে রণতরীগুলোর মহড়া, তার মূলে একই প্রশ্ন: তেলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? 1 শতাব্দীর বেশি সময় ধরে তেলের এই গল্প আমাদের শিখিয়েছে এই তরল শুধু জ্বালানি নয়, এটি একটি আদম লালসা, যা সভ্যতাকে যেমন সচল রাখে, তেমনি ক্ষমতা আর ষড়যন্ত্রের আগুনে পুড়িয়ে ধ্বংসও করে। তেলের গল্প তাই শেষ হয়েও শেষ হয় না। এটি বারবার নতুন পটভূমিতে ফিরে আসে, রক্তের দামে কেনা এক কালজয়ী মহাকাব্য হয়ে।